প্রিয় কর্মচারী বন্ধুরা, আজকে 27 তারিখ আমরা নিউ দিল্লিতে সিএজি অফিসে মাননীয় প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের ইন্দু মালহোত্রা কমিটির নির্দেশে আজকে আমরা একটি বৈঠকে বসেছিলাম এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার মানেননি। এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা জানিয়েছি। এই বৈঠকে মামলার সঙ্গে যুক্ত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, তার পক্ষে উপস্থিত ছিলাম আমি শ্যামল কুমার মিত্র সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের বক্তব্য ডেপুটি সিএজির সামনে উপস্থাপিত করেছি। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মামলার সঙ্গে যুক্ত অন্য দুটি সংগঠন, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ। এবং সবথেকে আনন্দের বিষয়, আমরা এই তিনটি সংগঠন কিন্তু এক সুরে আমাদের বক্তব্য ডেপুটি সিএজির সামনে অর্থাৎ মালহোত্রা কমিটির সামনে আমরা উপস্থাপিত করেছি। মহামান্য সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সরকার তা মানেননি। এই সম্পর্কে আমাদের বিস্তারিত যা বক্তব্য ফিরদৌস শামীম রেখেছেন, আমিও আমার বক্তব্যে তিনটি বিশেষ কথা বলেছি। 1 নম্বর, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই মানতে হবে, অন্য কোনো ইন্ডেক্স আমরা মানি না। 2 নম্বর, যে সমস্ত রাজ্য কর্মীদের এই সুপ্রিম কোর্টের রায় অনুসারে ডিএ দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের একটা সামান্য অংশ এ পর্যন্ত টাকা পেয়েছেন, বাকি কেউ পাননি, অন্যান্য রাজ্য কর্মীরাও পাননি। আমরা সকলকে অবিলম্বে এই বকেয়া দেওয়ার জন্য আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং একটা গ্রিভান্স সেল তৈরি করার কথা বলেছি। যেহেতু রাজ্য সরকারের ভুল হিসেবে প্রত্যেকেই অন্তত 57% 16 থেকে 19 পর্যন্ত যে বকেয়ার হিসেব, তাতে 57% কম পেয়েছে। এ বিষয়ে আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন। দেখুন, প্রথমে যে বক্তব্য ছিল ডেপুটি সিএজির সামনে, কারণ প্রথমে আমি ওপেনিং বক্তব্য রাখি, সেখানে বলি যে দেখুন, যে নির্দেশ সুপ্রিম কোর্টের ছিল সেই নির্দেশ মোতাবেক এরিয়া ডিএ পেমেন্ট হয়নি। কেন হয়নি তার ব্যাখ্যা হচ্ছে এরূপ যে ডিএ রোপারুল 2009 মোতাবেক এআইসিকে অনুযায়ী দিতে হবে এবং রুল 3C সেটাকে ব্যাখ্যা করে বোঝায় যে ডিএর ক্যালকুলেশন মেথোডোলজি কি হবে এবং ওই 536কে বেস করে যে ক্যালকুলেশন কি হবে, একটা নির্দিষ্ট ক্যালকুলেশনটাকে ওনার সামনে উপস্থাপনা করি এবং এআইসিকে যে তথ্যটি ডাটাটি লেবার ব্যুরো প্রতি মাসে রিলিজ করে সেটাও ওনাকে জানাই এবং বলি যে আমরা যদি স্ট্রিক্ট সেন্সে যাই, রোপারুল 2009 মোতাবেক 3টে নোটিফিকেশন একই দিনে হয়েছিল, 1690A, 1691A and 1692A, এবং এর যে মেথোডোলজি সেটা কিন্তু ফলো না করার জন্য এই কর্মচারীরা কম পেমেন্ট পাচ্ছে। ইআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করলে অনেক বেশি টাকা পাবে। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে কতদিন অন্তর এই ক্যালকুলেশনটা হবে, কারণ ডিএ বছরে 2 বার নাকি প্রতি মাসে ডিএ পান, কিন্তু এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশনটা কতদিন অন্তর অন্তর করতে হবে। আজকে একটা নির্দিষ্ট সাবমিশনের সাপেক্ষে ডেপুটি সিএজি তিনি অ্যাকসেপ্ট করেছেন যে বছরে 2 বার অ্যাকসেপ্ট হয়েছে। প্রথম তিনি বলেছেন হ্যাঁ, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আনা হয়েছিল সেটা যে কোথাও ছিল না সেটাও জানানো হয়। তার কারণ এই মামলাটি ট্রাইব্যুনাল হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এই গোটা প্রসিডিংসে বারবার আদালত যখন জানতে চায় যে তোমরা ডিএ এআইসিপিআই অনুযায়ী দেবো না বলছো, তাহলে কি হিসাবে দেবে? তোমাদের কি রাজ্যের নিজস্ব কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে? গোটা প্রসিডিংসে যে একবারের জন্য বলেনি, সেটা আমি একেবারে নির্দিষ্টভাবে বলি যে দেখুন, ট্রাইব্যুনালে আমি ছিলাম, হাইকোর্টে ছিলাম, সুপ্রিম কোর্টে ছিলাম, বারবার জিজ্ঞাসা করেছে স্টেট গভর্নমেন্টকে, কখনো বলেনি। অল অফ দ্য সাডেন স্ট্যাটাস রিপোর্টে এসে বলছে বা কমিটির সামনে এসে বলছে আমাদের নিজস্ব প্রাইস ইন্ডেক্স আছে। ফলে এইটা সঠিক নয়, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবং ক্যালকুলেশনের পিরিয়ডিসিটি অর্থাৎ কতদিন অন্তর সেটা ক্যালকুলেশন করতে হবে সেটাও নির্দিষ্ট করতে হবে এবং
এই যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু কমিটি নির্ধারিত হবে, অর্থাৎ রাজ্য সরকার নির্ধারিত না। রাজ্য সরকার নিজের মতো করে ক্যালকুলেশন করে কমিটিকে দিয়ে অ্যাপ্রুভ করানো না। এই ক্ষমতাটা সুপ্রিম কোর্ট কমিটিকে দিয়েছে। কমিটিকে একটি নির্দিষ্ট ট্যাবুলার ফর্মে, যে ধরুন মান্থ অফ, আমি একদম এক্সাম্পল দিয়ে বলেছি, ধরুন মান্থ অফ জানুয়ারি 2010 কত ডিএ একজন রাজ্য সরকারি কর্মচারীর প্রাপ্য এবং কত টাকা সে সময় পেয়েছিল, মানে কত পার্সেন্টেজ দিয়ে প্রাপ্য এবং কত টাকা পার্সেন্টেজ পেয়েছিল, তারপরে কত পার্সেন্টেজ ডিউ, এই ট্যাবুলার চার্টটা কমিটিকে দিতে হবে, রাজ্য সরকার না। তার কারণ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করবেন এবং ক্যালকুলেশন মেথোডোলজি রোপারো 2009 মোতাবেক এটা, এবং কমিটি নির্ধারিত যে ট্যাবুলার চার্ট সেই অনুযায়ী দেবেন। সেক্ষেত্রে রাজ্য সরকার যে হাইড অ্যান্ড সিক খেলবে, নিজের মতো করে ক্যালকুলেশন করবে, এটা চলবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একেবারে আমি নির্দিষ্টভাবে সাজেশন হিসেবে দিয়েছি এবং বলেছি এটা করতে হবে, তিনি কিন্তু অবাকও হয়ে গেছেন। তিনি বললেন যে একটা ওয়েবসাইটের কথা, বললাম দেখুন ওয়েবসাইটে প্রতিটি কর্মচারীকে তাদের গ্রেভান্স জানাতে দিতে হবে। ধরুন একজন কর্মচারী, তিনি 4 লাখ টাকা প্রাপ্য, কিন্তু তাকে দেওয়া হচ্ছে 2 লাখ টাকা, তাহলে তিনি 2 লাখ টাকা কম পেলেন। এই যে অভিযোগটা, সেটা জানাবেন কোথায়? তার জন্য একটা গ্রিভান্স সেল খুলতে হবে, একটা ওয়েবসাইটে গ্রিভান্স সেল, এবং প্রতিটি কর্মচারী, নট যে এই অফিসের কর্মচারী, ওই অফিসের কর্মচারী, ওই স্কুলের কর্মচারী, এরকম না, প্রতিটি কর্মচারী যাতে এটা সিঙ্গেল উইন্ডো, সব প্রতিটি কর্মচারী যাতে দিতে পারেন। এবং আর একটা কথা আমি যেটা বলেছি, যে দেখুন ওরা বলছে ডাটা 2016 থেকে 19 অ্যাভেলেবল তাই দিয়েছি, এই ডাটাটা কিন্তু অনেক আগে থেকে দপ্তর বেসিসে, ইভেন 2008-এও ছিল, তার কারণ নাহলে পেমেন্ট করছিল কি করে? ফলে ওই যে সেই সময় দপ্তর ওয়াইজ ডাটা ছিল, সেই দপ্তর ওয়াইজ ডাটা থেকে করবেন। যেমন ধরুন হোম, আমি এক্সাম্পল দিয়ে বলছি, হোম বা ফিনান্স বা স্কুল, হোয়াটসঅ্যাভার। ফলে প্রতিটি দপ্তর, মানে দপ্তর মানে দপ্তর, সেখানে স্কুল এডুকেশন হতে পারে, সেটা ফিনান্স হতে পারে, সেটা হোম হতে পারে, প্রতিটি দপ্তর অনুযায়ী যে ডাটা আছে, মানে ডাটা নেই এটা মিথ্যা কথা। তাহলে সেখানে বেতন হচ্ছিল কি করে? এই কথা একবার নির্দিষ্টভাবে বলেছি। ফলে ডাটা দিয়ে সেই ডাটা মোতাবেক তাদের প্রত্যেককে পেমেন্ট করতে হবে। যদি কেউ কম পেমেন্ট পায়, তিনি ওই গ্রিভান্স সেলে, ওই যে ওয়েবসাইটের গ্রিভান্স সেলে তিনি তার গ্রিভান্স জানাবেন এবং সেই মোতাবেক তাকে সেই গ্রিভান্সটা মিট আপ করতে হবে। অর্থাৎ যে সে 4 লাখ টাকা নয় 2 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা কেন নয়, বা তিনি 4 লাখ টাকা জায়গায় হয়তো 3.5 লাখ টাকা পাবেন, সেটাও কিন্তু জানাতে হবে। অর্থাৎ তাকে আমরা আইনি পরিভাষায় বলি অপরচুনিটি অফ হিয়ারিং দিয়ে তাকে প্রপার সেটাকে অ্যাডজুডিকেট করতে হবে। কারণ প্রতিটি কর্মচারী দ্বারা সম্ভব না ওই টাকার জন্য প্রতিটি কর্মচারী আলাদা 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 মামলা করবে, সেই জন্যই এটা বলা। ফলে এই গ্রিভান্সের আইডিয়াটা মূলত আমি বলেছি, সেই মোতাবেক সেটা গ্রহণও করেছে, যেটা আমার মনে হলো। আর সেই মিনিটস আসলে বোঝা যাবে। এবং আমাদের একটা রিটেন সাবমিশন আমরা প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম এবং মান্থলি বেসিসে এআইসিপিআই অনুযায়ী ডাটা অনুযায়ী কত টাকা প্রাপ্য সেটা একেবারে নির্দিষ্ট ক্যালকুলেশনও করে নিয়ে গিয়েছিলাম। আমাদের একটা মেল আইডি দিয়েছে, সেই মেল আইডিতে আমরা সেই সমস্ত তথ্য দেব এবং সেক্ষেত্রে এই যে সাজেশন, আশা করি কমিটির এই সাজেশন মোতাবেক তারা এই কাজ করবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ওই গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম সেটাকে ইমিডিয়েট সেটাকে লাগু করতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু এই গ্রিভান্সগুলো মিট আপ হবে না।